সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে সাতক্ষীরা জেলার প্রান্তিক কৃষকের কাছে। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু খাই তার সবকিছুই কৃষকের অবদান। একজন কৃষক কত বুদ্ধি করে স্বল্প জমিতে বহুমুখী চাষের মাধ্যমে প্রতিনিয়তই যোগান দিয়ে যাচ্ছে কৃষি পণ্যের। আর এইসব কৃষকদের টুকরো টুকরো অবদানের কারণেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষকদের নিয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিভিত্তিক নিয়মিত অনুষ্ঠান দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দীপ্ত কৃষির টিম আজ চলে এসেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাঘাটি গ্রামের একটি কৃষক পরিবারের কাছে। আমরা জানি না এই কৃষক পরিবারটি এখানে কেমন আছে, কেমনই বা তাদের কৃষি জীবন। আজ সারাদিন আমরা থাকবো এই কৃষক পরিবারের সাথে এবং জানার চেষ্টা করব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। তো চলুন। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো আছি। কি গরু খাওয়াচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি দীপ্ত টেলিভিশনের একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান থেকে এসেছি। তো আপনার কয়টা গরু আছে? 5টা গরু আছে। তো এখান থেকে আপনি প্রতিদিন কিরকম দুধ পান? আগে 5-6 কেজির মতন হয়তো, এখন 2টা গরু গাবেন, এখন একটারে হয় 1-1.5 কেজির মতো হয়। তাহলে এইগুলো কি আপনারা নিজেরাই খান নাকি বাজারে বিক্রি করেন? বাজারে বিক্রি করি, নিজেরা খাই। তো চাচি চলেন ওইদিকে যাই, সবজি খেতে যেয়ে কথা বলি। সবজি চাষাবাদ এখানেই করেন? এইটা। তো চলেন একটু ভিতরে যাই। চাচি এখানে কি কি করছেন? ফসল কোন কোন? আমি দেখছি টমেটো গাছ আছে না? হ্যাঁ, টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে। আর কি কি করেন? সিম গাছ আছে, পেঁয়াজ গাছ আছে। এদিকটাতে কি মরিচ? হ্যাঁ, মরিচ, কাঁচা মরিচ। আচ্ছা। তো চাচি আমি দেখতে পাচ্ছি আপনি সম্মিলিতভাবে অনেক সবজিরই চাষ করছেন। তো এটার জন্য আপনার মাটি কিভাবে প্রস্তুত করেন আর এই যে বীজ টিজ সবকিছু কিভাবে করেন একটু বলেন তো। ও মাটি কুদলাই তারপরে বীজ এনে লাগাই দিই। গোবরের সার দেন? তো হাঁস মুরগি পালেন না আপনি? হ্যাঁ, হাঁস মুরগি পালি। হাঁস মুরগি পালেন? রাজহাঁস আছে। রাজহাঁস আছে, মুরগি আছে। তো হাঁস মুরগির রোগ বালাই হয় না? হয়। কোন সময়টা হয়? কার্তিক অগ্রহায়ণ মাসের দিকে, শীতের দিকে একটু হয়। তো রোগ বালাই হলে কি করেন? ওষুধ কিনে খাওয়াই ভাতের সাথে। তো চাচি চলেন আপনার এই যে নারিকেলের যে বাগান ওইটা দেখি, আর আপনার হাঁস মুরগি আছে বললেন ওগুলো একটু দেখবো। এখানে খেতে দিয়েছেন? হ্যাঁ। তো এই হাঁস জমিটা কয় বেলা দেন আপনি? 3 বেলা খেতে দেন। আর ডিম দেয় এটা কতদিন পর পর? 1 বছর পরে 2। এই মাঘ মাসের দিক 3বার ডিম পারে। যে ডিমটা হয় ওটা থেকে আপনি শুধু বাচ্চা হওয়ার জন্য রেখে দেন? হ্যাঁ, বাচ্চা। আচ্ছা, বিক্রি করেছেন তো না? হ্যাঁ। তো কয়টা বিক্রি করলেন? 10-15টা বিক্রি করেছি। 10-15টা বিক্রি হয়ে গেছে। 10 কিলো। কেমন দাম হয় এগুলোর বড় হওয়ার পরে? বড় হওয়ার পরে 1000 টাকা একটা। চলেন আপনার নারকেল বাগানটা একটু ঘুরে আসি। এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে? এই দিক। আচ্ছা চলো। এটাই আপনার বাগান? হ্যাঁ, এটা আমাদের সে বাগান। তো এখানে নারকেলের গাছ কয়টা আছে? 30টার মতো রয়েছে। তো চাচি এখান থেকে এই যে এই সবগুলো নারকেল গাছ থেকে যে নারকেল হয় এগুলো কি আপনারা নিজেরা খান নাকি বিক্রিও করেন? নিজেরা খাই, বিক্রিও করি। তো এই পুকুরটা কি আপনাদের নাকি চাচি? হ্যাঁ, পুকুরটা আমাদের। কি করেন? মাছ টাছ করেন মনে হয় না? হ্যাঁ, মাছের চাষ করি। মাছের চাষ মানে কি শুধু বাসার খাবারের জন্যই? বাসা খাওয়ার জন্য, বিক্রি করার জন্য। বাহ, খুবই ভালো। তাহলে আপনারা নিজেদের পুষ্টি চাহিদা নিজেরাই পূরণ করেন, কারণ বাড়িতেও দেখলাম অনেক সবজির চাষ করছেন, এগুলো আপনারা নিজেরাই খান, কোনো বীজ টিজ দেওয়া সবজি আপনার খেতে হয় না, নিজের তৈরি জিনিস নিজেরাই খান। খুবই ভালো কথা। তো চাচি বেলা তো অনেক হয়ে গেল, চাচার তো মনে হয় বাড়িতে ফেরার সময় হয়েছে। চলেন চাচার সাথে ওনার ঘেরটা দেখতে হবে। তো হ্যাঁ, চাচাই চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা আমার নাম মারজান সুমি, আমি দীপ্ত টেলিভিশনের একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি। তো আপনি তো কৃষি কাজ করেন, আবার শিক্ষকও। আমি চাচির কাছে শুনলাম, এতক্ষণ দেখলাম চাচি কিভাবে গরু টরু খাওয়াচ্ছে, সে আবার শাকসবজি চাষ করছে বাড়ির আঙিনায়। তো অনেক কিছু হয়েছে তোমার চাচার সঙ্গে দেখছি। হ্যাঁ, এখন আপনি নাকি ঘের করেন, আমি আপনার সাথে আপনার ঘেরেও যাব। তো আপনি একটু কাপড় চোপড় ছেড়ে হ্যাঁ, আমি ড্রেস চেঞ্জ করি না। আমি তো জানলাম যে চাচি ওদেরকে দিনে 3 বার খেতে দেয়। হ্যাঁ, 3 বার খেতে দেয়।
তো আপনিও আবার ওই যে মাঠে নিয়ে ছেড়ে দেন না? যদি যেদিনকে আমি বিকালে নিয়ে যাই সেদিনকে আর রাতের খাওয়া দেওয়া লাগে না। প্রতিদিনই তাহলে স্কুল থেকে আসার পর আপনি এই যে এই গরু নিয়ে মাঠে চলে যান না? হ্যাঁ। আপনি তো শিক্ষকতার পাশাপাশি যে কৃষিকাজ করেন, আপনার এই কৃষিকাজের শুরুটা কিভাবে, বা মানে কৃষক হয়ে ওঠার গল্পটা একটু আমাদের বলেন। আমার কৃষি কাজের পর থেকে প্রথমের থেকে আমার যোগ, আমার বাবা মা যেহেতু কৃষক, আমি ক্লাস 8-এ আমার যখন তোমার জীবনের উদ্দেশ্য বলছিল লেখার কথা, তখন আমি বলছিলাম যে আমি একজন আদর্শ কৃষক হতে চাই। এরপরে যখন আমি লেখাপড়া ধাপে ধাপে শেষ করলাম, তখন আমি মনে করলাম যে আমার বাইরে চাকরি করা হবে না, একা ভাই, বাবার কিছু জায়গা জমিও আছে, এই নিয়ে আস্তে 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 বাচ্চা কাচ্চা হলো, এদের আমি মানুষ করার জন্য খুব হলো। লোকে যখন টাকা পয়সা নিয়ে জমা জমি নিয়ে চিন্তা ভাবনা, আমার তখন চিন্তা ভাবনা ছেলেপিলি মানুষ করায়নি, কীভাবে ওদেরকে মানুষ করা যায়। খুব কষ্ট, খুব পরিশ্রম করে ওদেরকে মানুষ করেছি। এখন ইনশাল্লাহ আমি খুব ভালোই আছি। আমার বড়ো ছেলে একটা মিডিয়ায় কাজ করে, মেজর ছেলে আর সেই ছেলেও মালয়েশিয়া আছে, ডিপ্লোমা করছে ওখানে, সাথে সাথে একটু ইনকামও করছে, আমার তাতে সাশ্রয় হচ্ছে। ছোটো ছেলে সেনাবাহিনীতে আছে বান্দরবন। তো সব মিলে আমার মা বাবার নিয়ে ইনশাল্লাহ আমি খুব ভালোই আছি। আচ্ছা, তো চলেন আপনার ঘেরের দিকে একটু যাই। হ্যাঁ, তার আমরা চলো যাই, দেখি ঘেরের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাছ টাছ ধরতেছেন তো না? হ্যাঁ হ্যাঁ, মাছ ধরতেছি। এটা হচ্ছে আমার ঘের। ওই যে দেখা যাচ্ছে ওই যে বাসার ছোট্ট একটা ঘর, ওই ঘর পর্যন্ত আমার এরিয়া। হ্যাঁ, ওই ঘর পর্যন্ত আমার এরিয়া। কতটুকু জায়গা চাচা? এটা 9 বিঘা। তো চাচা 9 বিঘা কি আপনার নিজের? হ্যাঁ, এটা আমি নিজেই করি, কিন্তু জিনিসটা হচ্ছে সরকারি, মানে আপনার নিজের জমি না? নিজের জমি না, ওই সরকার থেকে আমার লিজ দেওয়া হয়। তো লিজ কিরকম টাকা দিতে হয়? এটা আমার বাৎসরিক 50,000 টাকা দেওয়া লাগে। ওইদিকে মনে হয় মাছ ধরছে দেখতে হ্যাঁ, পাচ্ছি। চলেন ওইদিকে যাই, মাছগুলো মাছ ধরছে, মাছ ধরা দেখি আর বাকি কথা এখানেই বলি। জাল আসছে, মাছ ধরছে, পানি মনে হয় ইয়ে করে দিচ্ছে না, হ্যাঁ সেচ করে বের করে পানি দিচ্ছে। সেচে ফেলেছি। এখন হলো নতুন করে আবার ওই প্রসেসিং করতে হবে, মাছ শাক ছাড়তে হবে, তখন এর জন্য আমাদের হলো ইয়ে করতে হবে। এখানে কি কি মাছ হচ্ছে আপনার? এখানে এখন আছে ওই রুই মাছ আছে, কাতল মাছ আছে, তারপর হলো ওই যেগুলো প্রাকৃতিক যে মাছগুলো তৈরি হয়, ওই ট্যাংরা মাছগুলো, এগুলো বেশি। এখানে চাচা যখন এই পানি আপনি শুকায় ফেলে যখন বললেন যে মাছ সব উঠাই নেবেন, তারপরে এখানে কি করবেন? তারপরে এইগুলো শুকাই দেবো, শুকাই দেওয়ার পরে এগুলো যে আর যে সার দেওয়ার দরকার, মাছের যে সার দেওয়া দরকার, প্রসেসিং যে কায়দায় করা দরকার, চুন দেওয়া হয়, এমনি ওই আর অন্যান্য যে সারগুলো দেওয়া হয়, মাছের যে খাদ্য দিয়ে শুকাই দিয়ে আবার নতুন পানি দিই। পুরো 9 বিঘাতে? হ্যাঁ, পুরো 9 বিঘাতে। আপনি এখানে কোন কোন মাছ ইয়ে করেন? প্রথম সিজনে বাগদা হয়, লোনা পানি আসে। আচ্ছা, আমরা তো সুন্দরবন এলাকায়, হ্যাঁ হ্যাঁ, সীমান্তবর্তী। হ্যাঁ, সীমান্তবর্তী এলাকায়। এখান থেকে আমাদের নদী আছে, এই সাইডে গাবতলা, এই গাবতলা নদীর থেকে আমাদের লোনা পানি আসে। লোনা পানিতে আমরা প্রথমে বাগদা চাষ করি। আচ্ছা, কিছু হরিণা, বাগদা এভাবে দেয়। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে ওই কাঁকড়া, কাঁকড়া যেগুলো, ওগুলো বাচ্চা কিছু ছেড়ে রাখা হয়, ওগুলো এখন প্রচন্ড দাম। কাঁকড়া? হ্যাঁ, কাঁকড়া। এজন্য আপনারা কাঁকড়াও করেন? কাঁকড়া করি। তো প্রথম সিজনে যে আপনি বললেন যে চিংড়ি মানে বাগদার যে পোনাগুলো ছাড়েন, ওটা বড় হতে কতদিন সময় নেয়? তো ওটা প্রায় 2.5 মাস 3 মাস। 2.5 মাস 3 মাস সময় নেয়। ওই কাঁকড়া চিংড়ি সব ওই একসাথে? একসঙ্গে বড় হবে। আচ্ছা, তবে হরিণাগুলো একটু আগে দেখা যায়। তারপরে কোন মাছ ছাড়েন? জ্যৈষ্ঠ মাসের পরে যখন বৃষ্টি পানি হবে, তখন ওই আমরা ওই পোনা মাছ, মানে রুই, কাতলা, মৃগেল, গ্লাস কাপ, সিলভার কাপ, এই জাতীয় মাছগুলো আমরা ছাড়ি। তো আপনি একটু আমাকে বলবেন যে এই 9 বিঘা জমিতে আপনার এই বাগদা থেকে শুরু করে চিংড়ি এবং অন্যান্য ধরনের যে মাছ, আপনি পোনা ছাড়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লেবার খরচ আছে এখানে, এই সব মিলে আপনার খরচ কিরকম হয়? টোটাল 2.5 খরচ? লক্ষ 3 লক্ষ টাকা হয়। তো এখান থেকে আপনার বছর শেষে বিক্রি কেমন হবে? 7 লাখ টাকা মতো আমাদের আসে। আমরা সব মিলে, হ্যাঁ সব মিলে। তো কখনো কি এরকম হয় যে ক্ষতির সম্মুখীন হন? এই চিংড়ি মাছে যখন এই ভাইরাস হয়, 10,000 কি 20,000 মাছ হয়তো সব চলেই গেল। আবার নতুন করে মাছ ছেড়ে আবার হয়তো দেখা গেল সেই মাছে হয়তো এই মাছের টাকা বেড দিয়ে চলে আসে। তো কোন সময়টা এরকম হতে পারে যে এই যে চিংড়ি ভাইরাসটা ধরতে পারে কোন সময়টা? চিংড়ি চাষ তো ওই মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়, তো চৈত বৈশাখ মাস থেকে শুরু হয়। তবে যখন তবে যখন জ্যৈষ্ঠী পানি হয়, বড় পানি হয়, তারপরে আর খুব একটা রোগটা হয় না। তো চাচা ওই তো মনে হয় জাল তুলে ফেলছে, চলেন আমরা মাছটা দেখি, মানে মাছ কিরকম ধরলো দেখি।
ও কাকা কি কি মাছ ধরলেন, কি কি উঠছে জালে? রুই মাছ, উঠছে ওই যে ট্যাংরা আছে অনেক। ট্যাংরা, ভেটকি, পাতারি, আর মাছ তো আছে তো ভাঙা। আচ্ছা চাচা, এই যে আপনি বললেন যে আপনার এখানে যে বাগদা চিংড়ির আপনি চাষ করেন, তো যখন এটা বিক্রি করেন এটা কি হিসাবে বিক্রি করেন? মানে আমি তো জানি চিংড়ির একটা গ্রেডিং থাকে। হ্যাঁ, গ্রেড আছে। এই যেমন দেখা যাচ্ছে যেগুলো হয়তো কেজি আর কি, 30টা কেজি হলো, 30টা কেজি হলো ওর একটা গ্রেড আছে। তারপর 40টা হলো তার একটা গ্রেড আছে, 30টা একটা গ্রেড আছে। যত বড় হবে তার একটা বড় বড় গ্রেড আছে, যত ছোট হবে তার একটা ছোট গ্রেড আছে। আচ্ছা, সাধারণত আপনারা কি দরে বিক্রি করেন? সাধারণত আমরা 600 700। মানে কি 30টা 1 কেজি? 30টা 1 কেজি যেটা 30টা 1 কেজি যেগুলো 700 টাকা। আচ্ছা, ও তা 40টা হলে আরেকটু কম না? আর একটু কম হবে। ওর যদি 30টার একটু কম হয়, দেখা যাচ্ছে 20টা, তাহলে আরো বেশি দাম। মানে হচ্ছে যত বড় হবে চিংড়ি তত দাম বেশি হবে। তো ভালো, চলেন ওইদিকে যাই। চাচা, ওই ঘরটা কিসের? এটা হচ্ছে আমার থাকার ঘর। তাই এখানে আপনি থাকেন? হ্যাঁ, বিলের মাঝে তো এখানে থাকা হয়। ওই যখন থাকি আর বাসায় যখন থাকি তখন বাসায় থাকি। এখান থেকে মাছ প্রসেসিং করা হয়? হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে যাচ্ছে এই সবাই ওই বাজারে নিয়ে যাবে। এখানে যে ওই ভ্যানে উঠবে, ভ্যানে ওঠার পরে ওখান থেকে ওই মাছ বাজারে নিয়ে চলে যাবে। এই ঘরেই আপনি থাকেন? হ্যাঁ, এই ঘরে থাকি। রাতে থাকা হয় নাকি? হ্যাঁ, রাত্রে থাকি। কেন, চোর টোর আসবে মাছের ঘেরে? চোর আসে, চোর তেমন কেউ নেই আর কি। এটা 2 ভাগ করা, এই ভাগে আমি থাকি আর এই ভাগে আমার ছাগলগুলো থাকে। ও আচ্ছা, হ্যাঁ, ছাগলেরও তো রাখতে হয়। হ্যাঁ, এই ছাগলগুলো আমার। কয়টা ছাগল আপনি পালেন? এই তো 15টা আছে এখন। 15টা ছাগল আছে? 15টা ছাগল দিয়ে তো শুরু না, শুরু কয়টা ছাগল দিয়ে? মাত্র 2টা ছাগল দিয়ে শুরু। মাত্র 2টা ছাগল দিয়ে বেচা বিক্রি করেন নাকি? হ্যাঁ, প্রতি বছর প্রায় আমার এখান থেকে 10-15 হাজার টাকা আসে। ওই যে বাচ্চাগুলো, ওই সব খাসি বাচ্চা, ওই সামনে বকরা দিয়ে ওই একটা 5,000 6,000 কোরবানিতে রেখে করে দেন? কোরবানিতে বিক্রি করে দেবো। ওদের ওই যে পিপিআর ভ্যাকসিন দিয়ে দিয়েছি, মানে সর্দির জন্য। আর হলো দেখা যাচ্ছে ভিটামিন দিয়ে নিচ্ছে। আর ওই যে আঁটু জাতীয় একটা নেওয়া হয়, ওর যে মেডিসিন যেটা সেটা দিয়ে গেছে। মানে ছাগলের আপনার খাবার দাবারের কোনো খরচই হচ্ছে না, শুধু হচ্ছে রোগ বালাই হলে? হ্যাঁ, রোগ বালাই হলে প্রতিষেধকমূলক যেগুলো, এগুলো যেন না হয়, পক্স টক্স গুলো যেন না। তা আপনি যে এই যে ছাগলের এই রোগগুলোর কথা বলেন, কোন সময়টা এই রোগগুলো হতে পারে? শীতের সময় যেমন ওই সর্দি লাগে, আবার হলো দেখা যাচ্ছে ওই পক্স যেগুলো হয়, এটা যে কোনো সময় হতে পারে। তো ওদের ভ্যাকসিন আছে, ওইগুলো দিয়ে নিলে আর ওগুলো আর হয় না। আচ্ছা, তাহলে মানে ভ্যাকসিন দিতে হয় মানে কতদিন পর পর? এটা কি ওটা বছরে একবার দেয়। তো চাচা, ছাগল পালনও আপনার আয়ের একটা ভালো উৎস। তো চাচা, খুব ভালো লাগলো আপনার সাথে সারাদিন থেকে। সারাদিন তো আপনার সাথে ছিলাম, আপনার কৃষিকাজ এবং আপনার ঘের আর ছাগল সবই দেখলাম। ভালো থাকেন, তাহলে আসি। হ্যাঁ, এখন আমরা কথা বলবো এই অঞ্চলের ইউপি সদস্য এবং জনাব মাস্টার আলী চাচার বড় ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ, আছেন। তো চাচা, এই যে আপনার ভাই শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করে, এই বিষয়টা আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। তার কারণ হলো সে শিক্ষকতার মধ্যে এই যে 4টি ছেলে মানুষ করেছে, আর হলো এই কৃষিকাজ করে। এতে খুব ভালো কাজ, এবং এটা সমাজে আরও 5 জন উদ্বুদ্ধ হবে, এবং এই কাজটা সে এখন ভালো কাজ করছে। আর আমিও তার মাঝে মাঝে সহায়তা করি, বীজ বা কীটনাশক বা অন্য সরঞ্জাম দিয়ে। তো চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। মেহেরপুরে হয়ে গেল 2 দিনের পাখি মেলা। আন্তর্জাতিক বাজারে দাম কমছে কোকোর। অস্ট্রেলিয়ায় দুধ উৎপাদনের হার 20 বছরের সর্বনিম্ন। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে মেহেরপুরে আয়োজন করা হয়েছিল 2 দিনের পাখি মেলা।
জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ আয়োজিত পাখি মেলায় দেশি বিদেশি নানা প্রজাতির পাখির সমাহার হয়েছিল এখানে। শুক্রবার বিকেলে শুরু হওয়া এ পাখি মেলায় আনা হয়েছে দেশি কবুতর ছাড়াও বিদেশি ফিন্স, পেন্সিল কোট, লোটন, বাজরিকা, লাভ বার্ড, কোকাটেল ও প্রিন্স সহ নানা প্রজাতির পাখি। মেহেরপুর কমিউনিটি সেন্টারে 30টি স্টলে এসব পাখি নিয়ে বসেছেন খামারিরা। দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন পাখি মেলায়। পাখি মেলায় এসে আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক রকমের পাখি আছে, অনেক বিদেশি পাখি দেখতে পাচ্ছি যেগুলোর নাম ও পরিচয় আমি এর আগে জানতাম না। খামারিরা জানান, শখের বশে পাখি পালন শুরু করলেও এখন তারা বাণিজ্যিকভাবে পাখির খামার গড়ে তুলেছেন। পড়াশোনার পাশাপাশি স্বল্প পুঁজিতে পাখির খামার গড়ে তুলে তারা মাসে আয় করছেন 15 থেকে 20,000 টাকা। মূলত পাখি পোষা শুরু করা হয় শখের বশে, তারপর আস্তে আস্তে এটার অবস্থা ভালো বুঝে এটা ব্যবসা হিসাবে নেওয়া। বিদেশি পাখি খাঁচায় পোষার মাধ্যমে যে উপার্জন করা যায় এটা অনেকেই জানতো না। মূলত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পাখি মেলার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পাখি পালনের মাধ্যমে একদিক থেকে যেমন বেকার সমস্যার সমাধান, অন্যদিকে চিত্ত বিনোদন সহ তারা যেন সামাজিকভাবে একটা আয়ের পথ খুঁজে বের করতে পারে। মেলার আয়োজনের উদ্দেশ্য সেটাই। মেলার উদ্বোধন করে স্থানীয় সংসদ সদস্য জানান, পাখি পালনে আগ্রহীদের সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে। চকলেটের প্রধান উপকরণ কোকো। আন্তর্জাতিক বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে কোকোর দাম বেশ নিম্নমুখী। এর ধারাবাহিকতায় সম্প্রতি পণ্যটির দর 3 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। বিশ্বের প্রধান কোকো উৎপাদনকারী দেশ আইভরি কোস্টে চলতি বছর আবহাওয়া অনুকূল থাকায় কোকোর বাম্পার ফলন হয়েছে। আইভরি কোস্ট ছাড়াও শীর্ষ কোকো উৎপাদনকারী দেশ ঘানা ও ইন্দোনেশিয়াতেও কোকোর বাম্পার ফলন হয়েছে। চাহিদার তুলনায় বাজারে কোকোর সরবরাহ বেশি থাকায় কোকোর দাম কমতে শুরু করেছে। নিউ ইয়র্ক আইএসি ফিউচার্স এক্সচেঞ্জে গত সপ্তাহে প্রতি টন কোকোর দাম কমেছে 9.4%। সে সময় প্রতি টন কোকো বিক্রি হয় $2,170। 2009 সালের পর সর্বনিম্ন অবস্থানে রয়েছে পণ্যটির দর। চলতি বছরের এ পর্যন্ত পণ্যটির দাম কমেছে প্রায় 31%। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুরস জিএসসি ইন্ডেক্সের তদারকিতে থাকা 24টি পণ্যের মধ্যে কোকোরই দাম সবচেয়ে বেশি কমেছে। বিশ্বের অন্যতম দুধ উৎপাদক দেশ অস্ট্রেলিয়ায় আগামী বছর দুধ উৎপাদন কমবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ। আগামী বছর এই দেশে দুধ উৎপাদন কমে 20 বছরের সর্বনিম্ন রেকর্ডের কাছাকাছি চলে আসতে পারে বলে শঙ্কা ব্যক্ত করেছেন দুগ্ধ উৎপাদকরা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এর ক্যানবেরা ব্যুরো অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর অস্ট্রেলিয়ায় অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ায় দেশটির স্বাভাবিক দুধ উৎপাদন ব্যাহত হচ্ছে। শুষ্ক আবহাওয়ার কারণে চলতি বছর অস্ট্রেলিয়ায় দুধ উৎপাদন কম হচ্ছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, 2017 সালে অস্ট্রেলিয়ায় মোট 93 লাখ টন দুধ উৎপাদন হতে পারে। দেশটির পশুপালক ও দুগ্ধ খামারগুলোর কাছে দুধ উৎপাদনের এই পরিমাণ বেশ কম। চলতি বছর দেশটিতে মোট 95 লাখ টন দুধ উৎপাদন হয়েছে, যা ইউএসডিএ এর পূর্বাভাসের চেয়ে 2 লাখ টন কম। সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় প্রতিকূল আবহাওয়া বিরাজ করায় দুধ উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম কমে গেছে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় খামারিরা পণ্যটি উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন। ফলে অস্ট্রেলিয়ার খামারগুলোয় দুধ উৎপাদনও কমেছে। সারা বিশ্বের সিংহভাগ দুধের চাহিদা পূরণ করে বিপ্লব ঘটিয়েছে অস্ট্রেলিয়া। দুধ উৎপাদনে আমাদের দেশের খামারিরাও বিপ্লব ঘটাবে, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017886828232 এই নম্বরে। আজ সারাদিন আমরা ছিলাম আজম খান মাস্টার এবং তার পরিবারের সাথে, জানলাম তাদের কৃষি নির্ভর জীবনের গল্প। আমরা অনেকেই মনে করতাম কৃষিকাজ শুধুমাত্র অশিক্ষিত মানুষের কাজ, যেটা একেবারেই ভুল, এবং তার জলজান্ত প্রমাণ আজকের আমাদের এই আজম খান। তিনি শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করে তার ছেলে মেয়েকে মানুষ করেছেন এবং নিজে স্বাবলম্বী আছেন।
তাকে দেখে চলুন আমাদের শিক্ষিত সমাজ আমরাও কৃষিকাজে আগ্রহী হই এবং কৃষিকাজের মাধ্যমে দেশের উন্নতি করি। আজ এ প্রত্যাশায় আজকে অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।